পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যারা প্রচণ্ড রকমভাবে লোভের বশবর্তী হয়ে অনেক নিচে নেমে যান। সেই লোভ টাকা পয়সা বিষয় সম্পত্তির যেমন হতে পারে, তেমনি সেই লোভ অনেক সময় হয় ক্ষমতা দখল করে রাখার। আর এরকমই একটা লোভের বশবর্তী হয়ে এক ভদ্রমহিলা নিজের জীবনে এবং নিজের পুরো পরিবারের জীবনে এক ভয়ঙ্কর অন্ধকারময় সময় নামিয়ে এনেছিলেন শুধুমাত্র নিজের দোষে। আর সেই ভয়ঙ্কর সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, আপনারাও এই ঘটনা শুনলে না অনেক সময় চমকে উঠবেন। বেশ এমন কিছু জায়গা আছে ঘটনাটার যেটা আমি যখন ঘটনাটা পড়ছিলাম আমার নিজেরই ভীষণ রকমভাবে স্পুকি লাগছিল, এবং আমি এটাও ভাবছিলাম যে ওনার মতো একজন এত বয়সের একজন ভদ্রমহিলা তিনি কি করে এরকম কাজ করতে পারলেন। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পুরো ঘটনাটা শুনুন, আশা করি আপনারা অনেক অনেক এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলে ডেসক্রিপশানে দিতে হবে, দেখবেন সেখানে আমার ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু মাথায় রাখবেন, যে সেই ঘটনা যেন আগে কোথাও সম্প্রচার না হয়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো সবার শোনার মতো, ছোট বড় সবার শোনার মতো। তো সেই বিষয়টা একটু খেয়াল করে ঘটনা পাঠাবেন। এটুকুই বলার ছিল। এবার চলে যাচ্ছি আমি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে যে ভদ্রলোক লিখে পাঠিয়েছেন তিনি কিছু সঙ্গত কারণের জন্য নিজের নামটা রিভিল করতে বারণ করেছেন। তো আমি ওনার কথার সম্মানার্থে আমি কিন্তু ওনার নামটা এখানে বলছি না। আর ঘটনাটা কিন্তু ওনার মায়ের সাথে ঘটেছিল। তো আমি এখানে ওনার মায়ের নাম, আসল নামটা উনি লেখেননি, শুধু এটুকু লিখেছেন যে ওনার মাকে বাড়িতে সবাই রমা রমা বলে ডাকতো। তো এই ঘটনাটা বলার সময় আমি ওনাকে রমা কাকিমা বলেই সম্বোধন করব। আচ্ছা, প্রথমে আমি একটু ওনাদের পরিবারটা সম্পর্কে বলে নিই। রমা কাকিমা ওনার হাজবেন্ড এবং ওনার দুই ছেলের মধ্যে ওনার যে বড় ছেলে, সেই বড় ছেলে বিজনেস রয়েছে, তো বড় ছেলে বাড়িতেই থাকতো। আর ছোট যে ছেলে ছিল সেই ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তো এবং সেই জন্য সে বাইরেই চাকরি পায়, এবং মাঝখানে সে আবার কলকাতাতেই তার পোস্টিং হয়। এবার এই হচ্ছে 4 জনের পরিবার। আচ্ছা, এই দাদা যিনি ইমেলটা করেছেন তিনি যেটা লিখেছেন তার পরিবার সম্পর্কে, যে ছোটবেলা থেকে ওই 2 ভাই একটা জিনিস দেখে বড় হয়েছে যে বাড়িতে মায়ের কথাই শেষ কথা, এই রমা কাকিমার কথাই হচ্ছে শেষ। রমা কাকিমা যেটা পছন্দ করবে, যেভাবে কোনো কাজ করতে বলবে বাড়িতে সেই কাজটা সেভাবেই হবে, সেই রকম করেই হবে। এবার কখনো কখনো এই রমা কাকিমা যিনি হাজবেন্ড তিনি হয়তো কিছু একটা বললেন যে এটা এভাবে না করে এভাবে করো, সেটা হয়তো উনি কখনো কখনো বলতেন। তো সেই কথায় যদি রমা কাকিমা সায় দিতেন তাহলেই সেটা সেভাবে হতো। আদারওয়াইজ এই দাদা যিনি ইমেলটা করেছেন তিনি পরিষ্কার লিখেছেন যে বাড়িতে মায়ের কথাই শেষ কথা ছিল। এবং যেহেতু ছোটবেলা থেকে এই একটা কালচারের মধ্যে 2 ছেলেকে রমা কাকিমা বড় করেছেন, তো ছেলেরাও যা আর কি কিছু ডিসিশন নেওয়া বা কিছু একটা যদি বড় কোনো বিষয়ে যদি কথাবার্তা বলতে হতো, তো সেটা ওনারা কিন্তু মেইনলি ওনার মায়ের সাথেই বলতেন। এবং ওনার বাবা কখনো কখনো নিজে মতামত জানাতেন, কিন্তু বাড়িতে মায়ের কথাই বেশি চলতো।
এবার এইভাবেই আস্তে আস্তে সংসার এগিয়ে গেছে, 2 ছেলেও বড় হয়েছে। এবার যথারীতি বড় ছেলের জন্য সম্বন্ধ দেখা শুরু হয়েছে। এবার বড় ছেলের জন্য যখন সম্বন্ধ দেখা শুরু হয়, তো একটি ভালো মেয়েও পাওয়া যায়। আচ্ছা, যে ভদ্রলোক আজ আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি হচ্ছে ওই বাড়ির ছোট ছেলে, ঠিক আছে? এবার তার দাদার জন্য সম্বন্ধ দেখা শুরু হয়েছে এবং মেয়েও পাওয়া গেছে। এবং ওনার মা আর কি, রমা কাকিমা, এমনভাবেই সম্বন্ধ দেখছিলেন যে যে মেয়েকে উনি বউ হিসেবে বাড়িতে নিয়ে আসবেন সে খুব চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের হবে, চাকরি বাকরি করার খুব একটা প্রয়োজন নেই, দরকারও নেই, কারণ ওনারা যথেষ্ট সচ্ছল। তো এরকম একটি মেয়েকে দেখে উনি বউ করে বাড়িতে নিয়ে আসেন। এবার সেই সময় যখন ওনার দাদার বিয়ে হচ্ছিল, সেই সময় উনি কাজের সূত্রে কলকাতাতেই ছিলেন, মানে নিজের বাড়িতেই, বাড়ি থেকে চাকরিতে যেতেন। এবার এরকম বহুদিন হয়েছে যে এই দাদা যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি হয়তো অফিস থেকে এসছেন, এসে শুনছে যে ওনার মা রমা কাকিমা ওনার হাজবেন্ডকে বলছে যে ছেলের বিয়ে দিব। তখন আর কি বিয়েটা হয়নি। এবার ছেলে তো বউয়ের কথায় শুনবে, বউয়ের কথাকেই বেশি গুরুত্ব দেবে, আমার কথার আর কোনো মানে দাম থাকবে না, সংসারটাকে আমি যেভাবে এতদিন ধরে রেখেছিলাম এখন অন্য বাড়ির মেয়ে আসবে, সে এসে সংসারটাকে অন্য কিভাবে চালাবে, এই নিয়ে প্রচুর কথা হতে শুনেছিল। এইবারে বাড়ির ছোট ছেলে, সে সারাদিন কাজকর্ম করে এসে ঢুকছে, এবার সে যখন এই কথাগুলো প্রথম 1-2 দিন শোনে তার একটু অবাক লাগে যে আরে দাদার বিয়ে হচ্ছে, কিছুদিন পরে আমার বিয়ে হবে, সেটা তো হবেই। এবার তার সাথে অন্য বাড়ির মেয়ে এসে সংসারটা কিভাবে চালাবে, সংসার কিভাবে থাকবে চলবে, এটা নিয়ে এত চিন্তা ভাবনার কি আছে, যেরকমভাবে চলছে সেভাবেই চলবে, এটা নিয়ে আর এত কথাকথির কি আছে। এবার একবার কথায় কথায় এরকম একটা কথা হচ্ছিল এবং এই ভদ্রলোক আর কি, বাড়ির ছোট ছেলে, সে তার মাকে বলে যে বিয়ে হচ্ছে, দাদার বিয়ে হবে, বউ আসবে, বৌদি আসবে, সবাই মিলে একসাথে থাকা যেরকম এখন হয় তখনও হবে, এটা নিয়ে তো তুমি চিন্তা করছো কেন? সংসারে যেভাবে হয় তুমি, মানে ওদের একটা রান্নার মাসি আছে, তুমি রান্নার মাসিকে বলো যে এই রান্না করতে হবে, কখনো টুকটাক তুমিও হেল্প করে দাও, সেভাবেই চলবে, এটা নিয়ে তুমি এত ভাবছো কেন? তো তখন ওনার মা ওনাকে বলে সব তুই বুঝবি না, সংসারটাকে আমি ছোট থেকে, তোরা তো ছোট থেকে তোর বাবা তোদেরকে কতটুকু সময় দিয়েছে, আমি সংসারটাকে পুরো ধরে রেখেছি, তোদেরকে কোন স্কুলে তোরা পড়বি, কিভাবে তোরা মানুষ হবি, সব কিছু আমিই করেছি, আমি চিন্তা করেছি, এরপর একটা অন্য মেয়ের হাতে সংসার যাবে, এটা আমার ভাবতে খুব একটা ভালো লাগছে না, মানে উনি সরাসরি আর কি এরকম বলে দেয়। এবার এই কথা বাড়ির বড় ছেলের কানেও আসে যে তার মা এসব নিয়ে চিন্তা করছে। তো বড় ছেলে মাকে বোঝায় যে তুমি এরকম করে কেন ভাবছো, ও একটা অন্য বাড়ি থেকে আসবে নিজের বাবা মাকে ছেড়ে, তো তাকেও আমাদেরকে একটা কমফর্টেবল পজিশন দিতে হবে যাতে সে এখানে ভালো করে থাকতে পারে, সংসার করতে পারে। তুই ছেলে কিন্তু খুব পজিটিভ মাইন্ডেড পারসন, যথেষ্ট শিক্ষিত, সব কিছু ঠিক আছে, কিন্তু এই বড় ছেলের বিয়ের আগ দিয়ে কোনো না কোনোভাবে, এবং এখানে আর একটা জিনিসও ওই দাদা যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি লিখেছেন যে ওনার এক মাসি আর এক পিসি ছিল যারা ওর মায়ের খুব ক্লোজ। এবার তারাও অনেক সময় মানে মাকে হয়তো বিয়ের আগে এসছে 2 দিন আগে, সে বলছে এবার কিন্তু ছেলে পর হয়ে যাবে, মানে আর কি করে বলছে এবার কিন্তু বউয়ের পছন্দের জামা কাপড় পরবে, বউয়ের পছন্দের খাবার বাড়িতে হবে, এরকম টুকটাক ইয়ার্কি ঠেয়ার্কি মেরেছে। এবার দেখবেন যে সমস্ত মানুষেরা মানে নিজের দাপট বা নিজের ক্ষমতা, পুরো সংসারকে নিজের বশে রাখার এই যে ক্ষমতার যে লোভ, এটা যাদের মধ্যে থাকে না, তারা এইসব টুকটাক ইয়ার্কিগুলোও বুঝতে পারে না। চারিদিকের এই সমস্ত কথা শুনে, মানে টুকটাক হয়তো কেউ একটা বলছে, উনি পুরো চুপ করে থাকতেন। ওনার মা আর কি, এই রমা কাকিমা চুপ করে থাকতেন। এবার তখন থেকে ওনার মনের মধ্যে অ্যাকচুয়ালি একটা বিশাল চিন্তা চলে আসে যে এবার বুঝি ওনার ছেলে, ওনার সংসার সব হাতছাড়া হয়ে গেল। এটা অনেক ক্ষেত্রেই আমি অনেক জায়গায় শুনেও থাকি, সত্যি সত্যি বাস্তবে অনেক বাড়িতে এরকম ঘটনা ঘটে। যেখানে শাশুড়িরা ছেলের বউদের সহ্য করতে পারে না, তাদেরকে মানে নিজের সমকক্ষ মনে করে, কম্পিটিশন করে, এরকম ঘটনাও ঘটে। যাই হোক, এগুলো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু এক্ষেত্রেও সেটাই হয়। এবার সংসার শুরু হয়েছে, বিয়ে থা মিটে গেছে সুন্দর করে, এবং যে মেয়েটি, বড় ছেলের যে বউ বাড়িতে আসে, সে কিন্তু যথেষ্ট ভালো, সেও শিক্ষিত, তো সে টুকটাক ঘরের কাজকর্ম করছে,
তার সাথে সে বলে যে আমি একটু বাইরের কাজকর্ম করতে চাই। তো তাকে তার হাজবেন্ড বলে যে ঠিক আছে, তুমি চাইলে করতেই পারো, কিন্তু দেখো কাছাকাছির মধ্যে হলে সুবিধা। তো উনি, ওনার বৌদি তখন, এই ভদ্রলোকের বৌদি তখন ওনাদেরই বাড়ির খুব একটা দূরে নয়, একটা মানে একটা মানে স্টুডিও মতো একটা জায়গায় সেখানে কিছু ভিডিও এডিটিংয়ের কাজে যোগ দেয়। ঠিক আছে, এবার সে ওটাকে পার্ট টাইম হিসেবে করতো। তো দুপুরবেলা 3-4 ঘন্টা 2-3 ঘন্টার জন্য যেত, কাজ করতো, চলে আসতো। সেটা একটা মানে পাবলিশিং হাউস, এরকম একটা অ্যাড ফিল্ম বানায় এরকম টাইপের একটা সংস্থা ছিল। এবার বাড়িতে বাড়ির বউ, সে মানে ঘর সামলাচ্ছে, বাইরে সামলাচ্ছে, সবাই প্রেস করছে, সবাই এসে বলছে যে বাহ তোমার বউ খুব ভালো, এরকম কি সুন্দর একটা পার্ট টাইম কাজ করছে, সংসারও সামলাচ্ছে সুন্দর, আবার বাইরের কাজও করছে অল্প সময়ের জন্য। এবার প্রথম দিকে সব কিছু ঠিকঠাক থাকলেও এই রমা কাকিমার মনে হলো যে আরে বউকে তো সবাই খুব ভালো ভালো বলছে, তো উনি হঠাৎ করে বললেন ওনার ছেলের বউকে যে তুমি এই কাজটা করো না। স্বাভাবিকভাবেই কাউকে যদি হঠাৎ করে বলা হয় যে তুমি পরের দিন কাজ ছেড়ে দাও, তো সে কোশ্চেন করবে, এটাই স্বাভাবিক। তো সেই মেয়েটিও কোশ্চেন করে যে কেন আমি কাজটা ছাড়বো, আমি এসব নিয়ে পড়াশুনো করেছি। তখন বলছে না, তুমি সবই বিয়ে হয়েছে, তুমি 1 বছর 1.5 বছর হয়ে যাক, তারপরে তুমি কাজ করো। তো এরকম বলে অনেক বলে ঠলে বেশ একটা অশান্তি মতো হলো। এবার এই যে অশান্তি হলো, বলা কওয়া হলো, এবং আলটিমেটলি বউটা কিন্তু চাকরিটা ছেড়েও দেয়, পার্ট টাইম জবটা। এই বিষয়টার পর থেকে কিন্তু এই রমা কাকিমার একটা মানসিক, কি বলবো, একটা ব্যাধিই বলবো, একটা মানসিক ব্যাধিতে উনি ভোগা শুরু করলেন। ওনার মনে হলো যে আজকে যদি ওনার বাড়িতে আর কি ছোটোবেলা থেকে যেটাই দুই ভাই দেখে এসেছে, যে মা যদি বলে যে এই কাজটা হবে না, তাহলে বাড়িতে হবেই না। মানে 2-3 কথা হয়তো হবে, 4 কথা হবে, 5টা কথা আর হবে না। ওই 4 কথার মধ্যেই ওটা ফিক্স হয়ে যাবে যে মা যখন বলেছে হবে না, তো হবে না। কিন্তু এক্ষেত্রে যেটা হলো যে বউকে বারণ করা হলো, প্রথমে বউ শুনলো না, ছেলেকে বললো যে তুই তোর বউকে বল এই কাজটা ছেড়ে দিতে। ছেলে বললো যে দেখো ও কাজটা নিয়েছে, আমি ওকে কি করে বলি ছেড়ে দিতে, কাছাকাছি মাত্র 3 ঘন্টা মতো কাজ করে, সেটা আমি ওকে বলবো কি করে ছেড়ে দিতে। তারপরে শ্বশুরমশাইকে বলেছে, মানে রমা কাকিমা তার হাজবেন্ডকে বলেছে যে তুমি তোমার ছেলের বউকে বোঝাও। সেখানেও সে বলে দিয়েছে যে দেখো আমি আমারটা বলতে পারি, আমি আমার ছেলেরটাও বলতে পারি, কিন্তু আমি বৌমাকে কি করে বলবো। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে অশান্তি 1 মাস হয়, এবং তারপরে অতিষ্ঠ হয়ে যে ছেলের বউ সেই ছেড়ে দেয়। কিন্তু এতেও কিন্তু রমা কাকিমার শান্তি হয় না। ওনার মনে হয় যে ওনার হাত থেকে সমস্ত সংসারের ক্ষমতা, ওনাকে যে এতদিন যে তার ছেলেরা মান্যি উন্নি করতো, সেগুলো হয়তো কমে যাচ্ছে। তার কারণ হিসেবে ওনার মনে হয়, উনি বলেনও যে আগে আমি 2টো কথা বললে সেই 2টো কথা 3টে কথা হতো, 4টে কথা হতো, 5টা কথা হতো না। এখানে আমি 1 মাস ধরে বলে যাচ্ছি, তারপরে কাজটা ছাড়লো, তাও আমার ছেলে বা আমার বর তাকে বলে করাতে পারেনি, সে পুরো ব্যাপারটায় অসন্তুষ্ট হয়ে ছেড়ে দিয়েছে। তাহলে আমার গুরুত্বটা কোথায় রইলো, আমার তো তাহলে কোনো গুরুত্বই নেই। এবার এই নিয়ে মাঝে মধ্যেই সংসারে একটা অশান্তি হতো। আচ্ছা, এরপরে আমি ঘটনার যে পার্টটায় ঢুকবো, যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা কিন্তু মানে আমি আপনাদেরকে এখনই বলা শুরু করছি, কিন্তু এই পার্টটা সংসারের যে এরকম একটা ঘটনাও যে ব্যাকে ঘটছে, সেটা কিন্তু পরিবারের কেউ জানতো না। মানে ওই রমা কাকিমা ছাড়া তার হাজবেন্ড বলুন, তার 2 ছেলে বলুন, তার বড় ছেলে বিয়ে হয়ে গেছিল, তার বউ বলুন, কেউ জানতো না। এই বিষয়টা কিন্তু অনেক পরে সামনে আসে। তো এই এমতো অবস্থায় যেটা হলো, রমা কাকিমা ভাবলেন যে আমি শাশুড়ি, আমাকে আমার ছেলের বউ মানছে না, আমার ছেলে এখন আমার কথা শুনছে না, ছেলেকে কিছু বলতে হলে বলছে আমি বউখুভাবে বলতে পারবো না, তাহলে আমার কিছু করা উচিত। 2 দিন পরে আমি ছোটো ছেলের বিয়ে দেবো, তাহলে তো একদমই আমার হাত থেকে সব ক্ষমতা চলে যাবে। এইটা ভেবে উনি প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। আচ্ছা, এই জায়গায় উনি নিজেকে চেঞ্জ করার পরিবর্তে উনি অন্য পথ ধরলেন। অন্য পথ মানে কি? অন্য পথ মানে হচ্ছে উনি ভাবলেন যে আমাকে এমন কিছু একটা করতে হবে, এমন একটা ক্ষমতা আমাকে আনতে হবে নিজের মধ্যে,
যেটার বলে বা যেটার দ্বারা আমি পুরো পরিবারের সবাইকে, ইভেন এখন আমার বড় ছেলের বিয়ে হয়েছে, দুদিন পর আমার ছোট ছেলের বিয়ে হবে, তার বউকেও আমি একদম আমার ক্ষমতার বশে রাখবো এবং আমি যা বলবো সেটাই তারা করবে। আমি যেটাতে হ্যাঁ বলবো ওরাও তাতে হ্যাঁ বলবে, আমি যেটায় না বলবো সেটাতে ওরাও না বলবে। এবং পুরো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দেখবে যে আমি একজন এমন শাশুড়ি যে বিয়ের আগে নিজের স্বামী সন্তানকে যেভাবে কবজায় রেখেছিলাম, ছেলেদের বিয়ের পরেও কিন্তু আমি ঠিক সেভাবেই সমস্ত কিছু নিজের কবজায় রাখতে পারছি। সবাই আমার কথা শুনছে, কারণ উনি আশেপাশে দেখতেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে যে তাদের বাড়ির ছেলের বউরা নিজের ইচ্ছে মতো কাজকর্ম করে, নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করে, ইচ্ছে মতো পোশাক আশাক পরে। উনি চেয়েছিলেন যে সবার মধ্যে উনি নিজেকে একটা দৃষ্টান্ত হিসেবে রাখবেন, যেখানে উনি নিজেকে দেখাবেন যে দেখো আমার ছেলের এবং ছেলের বউ আমার কথাতেই সমস্ত কিছু করে। এইটা ছিল ওনার জীবনের একটা মুখ্য উদ্দেশ্য। এবার এই উদ্দেশ্যে সফল হওয়ার জন্য উনি খুবই অদ্ভুত এবং খুবই বিপজ্জনক একটা পন্থা নিলেন। এবার সেই বিপজ্জনক পন্থাটা কী ছিল সেটা আমি আপনাদেরকে বলি। তবে এটা শোনার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এখানে আমি যেগুলো বলবো সেই পুরোটাই কিন্তু এই দাদা যিনি ইমেল করেছেন তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি কিন্তু আপনাদেরকে ঠিক সেইভাবেই বলছি, ঠিক আছে? এই দাদা লিখেছেন যে ওনাদের পাড়ায় একটা দশকর্মার দোকান আছে, খুব পুরনো। এবার এই দশকর্মার যে দোকানটা আছে সেই দোকানটা হচ্ছে ছোট দোতলা একটা দোকান, নিচতলাটা দোকান আর উপর তলাটায় হচ্ছে একটা ঘর, তার সাথে একটাই বেডরুম, একটা রান্নাঘর, এরকম আর কি, ছোট একটা বাড়ি মতো। এবার যারা ওই একটা বয়স্ক কাপল তারা ওই দশকর্মার দোকানটা চালাতো, আর দশকর্মার দোকানটা যেখানে চালাতো ঠিক তার উপরের তলাতেই ওনারা থাকতেন। এবার ওই দশকর্মার দোকানটা যেহেতু বহু পুরনো, ওখানে না প্রচুর পুরনো কাস্টমার আসতো যারা হয়তো 25 বছর 30 বছর থেকে দশকর্মার জিনিসপত্র ওই দোকান থেকেই কেনে। এবার ওই দোকানে অনেক এমন লোকজনও আসতো যারা ধরুন কিছু তাবিজ কবজ করে দেয়, তো তার জন্য যে ফাঁকা যে তাবিজগুলো পাওয়া যায় বা যে কার্ডগুলো পাওয়া যায় সেসবও কিন্তু ওই দোকানটায় পাওয়া যেত, ওই দশকর্মার দোকানে। তো ওইখানে মাঝে মধ্যে একটা লোক আসতো। সেই লোকটা কীরকম লোক আমি বলি। সেই লোকটা বেসিক্যালি হচ্ছে, সে কোথা থেকে আসতো জানা যায়নি, কিন্তু উনি ওখানকারই আশেপাশের কোনো একটা মন্দির বা এরকম একটা কিছুতে থাকতেন এবং তিনি তার মতো করে আর কি সাধনা ভজনা এসব করতেন এবং তার জন্য যা আর কি জিনিসপত্রের দরকার পড়তো উনি 2 মাস 3 মাস অন্তর অন্তর ওই দশকর্মার দোকানে আসতেন। এবং যেহেতু বয়স্ক লোকটা বিয়ে থা কিছু করেনি, সে কি করতো, দশকর্মার যে মালিক সেই লোকটার সাথে খুব গল্প করত। এবার যেহেতু দোকানটা ওদের পাড়ার মধ্যে পড়ে, তো ওই রমা কাকিমাও ওই দোকানে যেতেন। এবার সেখানে গিয়েই ওই লোকটার সাথে মোটামুটি চেনা হয়ে গেছে, যেহেতু রমা কাকিমারাও বহু বছর থেকে ওখানে থাকেন, ওই লোকটাও আসে আর দোকানটাও অনেক পুরনো। এবার একদিন কি হয়েছে, রমা কাকিমা ওই দোকানে যান এবং সেখানে গিয়ে ওই লোকটা আসে যে লোকটার কি পুজো আর্চা করতো এবং তিনি নাকি অনেক জ্যোতিষের অনেক সময় অনেকে অ্যাস্ট্রোলজারের বা এরকম যারা কাজকর্ম করে বিভিন্ন দোষ কাটিয়ে দেওয়ার কাজ, এই দোষ আছে ওই দোষ আছে, কাল সর্পদোষ, হেনা দোষ তেনা দোষ, এই যে যত রকমের এই ব্যাপারগুলো রয়েছে সেগুলো কাটানোর জন্য অনেকে তাবিজ কবজ দেয়। তো সেই জিনিসগুলো সেখানে তো অনেক রকমের জিনিস লাগে, তো লোকটার কাজ ছিল তিনি এই সমস্ত ধরনের জিনিসপত্র জোগাড় করে যেই অ্যাস্ট্রোলজার বা যেই শাস্ত্রী এসব কাজ করতো তাবিজ কবজ বানানোর, তাদেরকে উনি জিনিসপত্রগুলো সব জোগাড় করে সাপ্লাই দিতেন। এবং লোকটা বয়স্ক লোক, তার কিন্তু ঘর বাড়ি কোথায় সেসবও কেউ জানে না, আর লোকটা বিয়ে থাও কিছু করেনি, এই করেই লোকটার যায়। আর লোকটা ওখানকারই কোনো একটা মন্দিরে থাকে, সেবায়িতের কাজকর্ম করে। এবারে ওই লোকটার সাথে দেখা হয়, তো লোকটাকে প্রথম থেকে মোটামুটি চিনতো রমা কাকিমা। তো উনি একদিন রমা কাকিমা কথায় কথায় ওই লোকটাকে বলে যে আর কি বলো, বড় ছেলের বিয়ে দিয়েছি, অর্ধেক ক্ষমতা অর্ধেক আমার
প্রভাব তো সংসার থেকে এমনিই চলে গেছে, ছোট ছেলের বিয়ে হলে তাহলে সংসার আর আমার পুরোপুরি থাকবে না, এখন আধা সংসার আমার আছে, আধা সংসার বড় ছেলের বউয়ের, এরপরে ছোট ছেলের বিয়ে হলে সংসারটা পুরোই আমার হাতছাড়া হয়ে যাবে, কেউ আমায় একটুও মানবেও না, কিছু নয়, দুবেলা যদি দুমুঠো খেতে দেয় ওটাই অনেক। এরকম করে উনি বেশ কিছু কথাবার্তা, যেগুলোর বেশিরভাগেরই কোনো ভিত্তি নেই, ওনার মন গড়া মনে মনে ভাবনা কথাবার্তা, এসব উনি বলেন। এবার দেখুন, যে লোকটাকে বলছে সেই লোকটা এরকম প্রচুর অ্যাস্ট্রোলজার, শাস্ত্রী এদের সাথে কাজ করে, এদের বিভিন্ন রকমের তাবিজ কবজ বানায়, জিনিসপত্র দেয়। তো উনি জানেন যে আপনারাও যদি কেউ কখনো এই ধরনের কাজকর্ম করে থাকেন তাহলে আপনারাও জানেন যে এই ধরনের তাবিজ কবজ করতে কিন্তু বেশ ভালো পয়সা লাগে। হ্যাঁ, তো ওই লোকটা বলেছে যে আপনি একটা কাজ করতে পারেন, অমুক জায়গায় ভালো শাস্ত্রীজি আছে, তার কাছে দেখাতে পারেন, কিন্তু এরা কাজ করে, আমি তো এদের তাবিজ কবজের জিনিসপত্রগুলো সব একত্রিত করে, এরা আমাকে ফর্দ পাঠিয়ে দেয়, আমি তো সেগুলো একত্রিত করে তাদেরকে জিনিস দিই। তবে কি জানেন তো, এগুলোতে না খুব একটা কাজ হয় না, হয়তো প্রথম কিছুদিন কাজ হয়, তারপরে এগুলো পুরো নিষ্ক্রিয় হয়ে যায়, এসব তাবিজ কবজ বেশি দিন কাজে দেয় না। এবারে রমা কাকিমা এটা শুনে বলছে যে তাহলে তুমি আমাকে বলছো যে তুমি এইসব শাস্ত্রী, তারপরে অ্যাস্ট্রোলজার এদেরকে তুমি তাবিজ কবজের জিনিসপত্র দাও, আবার তুমি বলছো এগুলোর কাজ হয় না। বলছে না, এগুলো এ সমস্ত তাবিজ কবজগুলো 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এর বেশি মানে অ্যাক্টিভ থাকে না। তো তখন বলছে যে তাহলে তো এসবের তো কোনো সমাধানই নেই, তাই না? তো তখন ওই লোকটা বলছে যে সমাধান নেই বলবো না, সমাধান আছে, কিন্তু সেই জিনিস পাওয়া খুব দুর্লভ। এবার তো রমা কাকিমার বেশ ইন্টারেস্ট জেগেছে যে এমন কি জিনিস আছে যেটা মানে পাওয়া দুর্লভ কিন্তু পেলে কাজ হবেই। তখন রমা কাকিমা বলছে যে তুমি বলতে চাইছো যে এমন কোনো জিনিস আছে যেটা যদি আমি নিজের কাছে রাখি, আমি সংসারকে যেভাবে এত বছর নিজের হাতের মুঠোয় রেখেছিলাম, সবাইকে আমার বশে রেখেছিলাম, ঠিক সেই জিনিসটা আমার 2 ছেলের বিয়ের পরেও সেরকমই থাকবে। এবার এটা শুনে লোকটা বলছে যে আমি আপনাকে যে জিনিসের কথা বলছি সেই জিনিস যদি কারোর কাছে একবার থাকে বা কেউ যদি রাখতে পারে সাহস করে, তাহলে সে যা চাইবে যেভাবে চাইবে সেটা সেভাবেই হবে। এবার রমা কাকিমা বলছে যে আপনি এটা কি করে জানলেন? আপনি আপনি তো নিজে তাবিজ কবজের জিনিসপত্র এই দোকান থেকে দেখি, বহু বছর থেকে দেখি আপনি আসেন কিনে নেন, আপনি এটা কি করে জানলেন? তো তখন লোকটা বলছে সে অনেক কথা। এবার রমা কাকিমার ইন্টারেস্ট এসে গেছে, উনি তখন বলছেন যে না বলুন না, আমি হয়তো পারবো না রাখতে বা আমি হয়তো পাবো না, কিন্তু শুনতে তো ক্ষতি নেই, আপনি বলুন। তখন ওই লোকটা বলছে যে আমি এরকম অনেক শাস্ত্রীজির সাথে তো কাজ করি, তো একবার এরকম এক শাস্ত্রীজির কাছে আমার কিছু জিনিসপত্র দেওয়ার ছিল, তিনি কিছু জিনিস আমাকে বিভিন্ন, কারণ এসব তাবিজ কবজ করতে বিভিন্ন দুর্লভ গাছের মূল, কিছু ডালপালা, কিছু আর কি এরকম এমন কিছু দ্রব্য লাগে যে দ্রব্যগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, হয়তো কোনো একটা জায়গায় একটা দোকানে হয়তো পাওয়া যায়, আবার হয়তো আর একটা জিনিস নিতে হয়তো আবার অন্য কোনো জায়গায় যেতে হবে। তো এই অ্যাস্ট্রোলজার বা যারা শাস্ত্রীয়, যারা এরকম তাবিজ কবজের কাজ করে, তাদের পক্ষে তো আর নিজেরা গিয়ে গিয়ে সব বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আনা সম্ভব নয়। তো এইরকম কিছু লোক থাকে যারা জানে যে পুরনো পুরনো কিছু কিছু দোকানে, খুব খুব লিমিটেড কিছু দোকানে এই দ্রব্যগুলো, এই দুর্লভ দ্রব্য যাকে বলে, বিভিন্ন হয়তো এমন একটা গাছের মূল বলল যে সেই গাছটাই হয়তো খুব কম জায়গায় পাওয়া যায়, তো তার আবার মূল, তো উনি এগুলো সাপ্লাই দেয়। তো ঘটনাটা হয়েছিল, তো সেই শাস্ত্রীর কাছে উনি জিনিস দিতে গেছেন আর প্রচণ্ড বর্ষা নেমেছে। এবার জায়গাটা মোটামুটি অনেকটাই দূরে উনি গেছিলেন, তো সেখানে উনি ভাবলেন যে এখান থেকে আমার পক্ষে রাতের বেলা এই বৃষ্টি কখন থামবে বোঝা যাচ্ছে না, যদি মাঝরাতে থামে আমি কোনো যানবাহন পাবো না, তো আমি রাতে থেকে যাই। তো শাস্ত্রীজিও বলে যে হ্যাঁ আপনি থাকুন, আপনার আজকে যাওয়ার দরকার নেই। তো শাস্ত্রীজি তখন ওই জিনিসগুলো ওনার থেকে নেন এবং ওনাকে বলেন যে পাশে আমার বাড়ি, চলুন আপনি বাড়িতে চলুন, আমার বাড়িতে আপনি আজকে রাতটা থাকবেন, খাওয়া দাওয়া করবেন, এবং আমার সাথে আমার এক মানে ওনার বাড়িতে, ওই শাস্ত্রীজির বাড়িতে ওনার এক দাদা এসছে, এবং সেই দাদা হচ্ছেন আরও বড় কোনো শাস্ত্রী। তো বলছে আপনার সাথে ওনাকে আলাপ করিয়ে দেবো, তো চলুন।
এবার এই ভদ্রলোক ভেবেছে যে সত্যি তো আমি তো রাতে ফিরতে পারবো না, খেতেও হবে, তো ওনার বাড়িতে গেছে। গিয়ে ওই যে আরও বড় যিনি শাস্ত্রী, যিনি ওনার দাদা হয়, তো সেই দাদার সাথে আলাপ পরিচয় হয়েছে। এবার সবাই তিনজনে মিলে অনেক গল্প করছে, অনেক বিষয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। তো সেটা হতে হতে ওই শাস্ত্রীজি বলছে যে, মানে বড় শাস্ত্রীজি আর কি, সে বলছে এক বিশেষ ধরনের সাপ পাওয়া যায়। মানে আমাদের এই প্রকৃতিতে তো প্রচুর টাইপের সাপ আছে, কিন্তু সেই প্রচুর টাইপের যে সাপ আছে সেই সাপগুলোর মধ্যেই একটা টাইপের সাপ আছে যেই সাপের গায়ে ঠিক 1 বিঘা অন্তর অন্তর একটা অদ্ভুত রকমের বেঁকানো সাদা সাদা একটা ডোরাকাটা দেখা যায়, কিন্তু সেটা সোজা নয়, বেঁকানো ডোরাকাটা, এবং তার মুখটা হয় প্রচণ্ড ছুঁচলো টাইপের। এবং এই সাপগুলো খুব একটা মানে বিষধর হয় না, আর মেইনলি এই সাপগুলো কিন্তু খুব একটা বড়ও হয় না, মোটামুটি ছোটোর উপরেই হয় সাপগুলো। তো এইরকম একটা সাপ, তো সেই সাপের নামটা মানে উনি নিজে লিখেছেন, কিন্তু উনি আবার সেটা পাশে এটাও লিখেছেন যে উনি কিন্তু এই ব্যাপারটা শিওর নয়, মানে ওই সাপটার এক্স্যাক্ট কী নাম সেই নামটা উনি একটা লিখেছেন, কিন্তু সেটা উনি অনুমানের ভিত্তিতে লিখেছেন। তো যেহেতু উনি সাপটার নাম সঠিকভাবে বলতে পারেননি, আর আমি এখানে আপনাদেরকে কোনোরকম কোনো ভুল ইনফরমেশান বা ইনফরমেশান দিতে চাই না, সেই জন্য আমি কিন্তু ওই সাপটার নামটা বলছি না, কারণ উনি নিজেই সাপটার নাম লিখে তার পাশে ব্র্যাকেটে লিখেছেন যে এটা উনি অনুমান করে লিখেছেন নাম, এটা কিন্তু সত্যি নাও হতে পারে। তো আমি আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশান দিতে চাইবো না, তো সেই জন্য আমি সাপটার নামটা এখানে বলছি না, কারণ আমি নিজেও এরকম কোনো সাপের নাম জানি না। আচ্ছা, তো সেই সাপ, ছোট সাপ, একটা ছোট সাপকে, মানে ওই সাপেরই প্রজাতির একটা ছোট সাপকে কেউ যদি একটা বদ্ধ জায়গায় মানে নিজের বাড়িতে এনে যদি রাখে, মানে সে মানে একটা খাঁচায় যেভাবে ঠিক পাখি রাখা হয় সেরকমই একটা মানে মেশের ভিতরে, একটা জালের ভিতরে যদি একটা ওই সাপের ছোট বাচ্চাকে যদি নিজের কাছে কেউ রাখে এবং সেই সাপটাকে রোজ একটু একটু করে খেতে দিল, কিন্তু সেই সাপটাকে যদি মানে মোদ্দা কথা মানে কেউ যদি লালন পালন করে, সেই বাড়িতে যে ওই সাপটাকে নিয়ে আসবে সে নাকি সংসারে খুব মানে একজন মানী ব্যক্তি হিসেবে সারা জীবন থেকে যাবে, মানে তার কথাই শেষ কথা হবে, তার কথার উপরে কেউ কথা বলতে পারবে না, তাকে সবাই ভীষণ মান্যগণ্য করবে এই রকম, এবং পরিবারের কেউ তার কোনো ক্ষতিও করতে পারবে না। মানে এই সাপ রাখার এত গুণ নাকি। এবার ওই সাপ পাওয়া খুব একটা সহজ কাজ নয়, কারণ ওই সাপ কলকাতা শহরে তো পাওয়া যায়ই না। অনেক পশ্চিমের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, পুরুলিয়ার দিকে বা বাঁকুড়ার দিকে কিছু কিছু জায়গা আছে যেখানে জঙ্গলে এই সাপ পাওয়া যায়। এবার এই কথাটা যখন রমা কাকিমা শোনেন, উনি না মানে প্রচণ্ড অবাক হয়ে যান যে এই রকম ঘটনাও আবার হয় যে একটা সাপকে বাড়িতে পোষে, এবং উনি একটু ভয়ও পেয়ে যান। তো তখন রমা কাকিমা ওই লোকটাকে বলছে, কি বলছেন, সাপ কি কীভাবে বাড়িতে পুষতে পারে? তখন বলছে, কে বলেছে? ওই যিনি বড় শাস্ত্রীজি ছিলেন তিনি বলছেন যে তিনি ওই সাপ কয়েকজনকে দিয়েছিলেন, মানে তার পরিবারে তার অবস্থা খুবই খারাপ ছিল, মানে পারলে সেই বউটাকে মানে পরিবার থেকে সমস্ত কেড়ে কুড়ে নিয়ে তাকে সংসার থেকে মানে যে কোনো দিন তাড়িয়ে দিতে পারে, এই রকম কন্ডিশন হয়ে গেছিল। তো সেই মহিলাটি ওই সাপ বাড়িতে লুকিয়ে নিয়ে আসে এবং তাকে একটা গোপন জায়গায় রেখে প্রত্যেক দিন ওই দুধ, একটু কখনো কলা বা কিছু একটা দিত। তারপরে সেই সংসারে তার গুরুত্বটাই বেড়ে যায়, মানে যেই বউকে রাত দিন মারধর করতো, অত্যাচার করতো, রাত দিন তাড়িয়ে দিত, সেই বউ এখন পুরো পরিবারের উপরে ছড়ি ঘোরাচ্ছে। তার বর তার কথা শুনে মানে সকাল থেকে রাত অবধি তার কথা শুনছে, তার উপরে যারা অত্যাচার করতো তারা যাকে বলে পায়ের সামনে পড়ে থাকে, দুবেলা প্রণাম ঠুকতে পারলে বাঁচে, এই রকম কন্ডিশন হয়ে গেছে। এবং আরও এরকম 2-3টে মানে এক্সাম্পল উনি দেন যে যারা এই সাপটা বাড়িতে নিয়ে এসে রেখে তাদের সংসারে বিশাল উন্নতি হয়েছে, তাদের কেউ ক্ষতি করতে পারে না, উল্টে তাদেরকেই এখন সব থেকে বেশি পরিবারে তারাই মান সম্মান ভালোবাসা পায়। ভাবুন, মানে এরকম একটা জিনিস আপনারা কোনোদিন কি শুনেছেন যে একটা সাপ বাড়িতে নিয়ে এলে নাকি এরকম হতে পারে? আমি তো কোনোদিনই শুনিনি। এবার আমি যখন এই ঘটনাটা পড়ছিলাম, এই জায়গাটা পড়ে না আমার রীতিমতো গা শিরশির করছিল। আশা করি আপনাদেরও খুব অদ্ভুত লাগছে। এবারে বাকি ঘটনাটা আপনারা যখন শুনবেন না, আপনাদেরও কিন্তু ভীষণ রকমভাবে অবাক লাগবে।
আচ্ছা, এরপরে আসছে আমি ঘটনার পরবর্তী পর্যায়ে। এবার উনি তো এসব শুনে বাড়ি চলে এলেন। এবার বাড়ি চলে আসার পরে উনি সারা রাত ঘুমোতে পারলেন না এবং অনেক চিন্তাভাবনা করে ওনার নিজের মনে নিজের ক্ষমতা, পরিবারকে নিজের হাতের মুঠোয় রাখা, 2 ছেলে, ছেলের বউ, স্বামী সবাইকে নিজের কন্ট্রোলে রাখার একটা অদ্ভুত যে লালসা ওনার মধ্যে পেয়ে বসলো, সেখান থেকে উনি রাতারাতি ডিসিশন নিলেন যে উনিও ওই সাপ বাড়িতে রাখবেন। তার জন্য যা করতে হয় উনি করবেন। পরের দিন সকালবেলায় এই রমা কাকিমা চলে গেলেন সেই দশকর্মার দোকানে। দোকানে গিয়ে বলছে যে ওই যে লোকটা আপনার কাছে আসে, তার নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে। তখন বলছে হ্যাঁ, ও যা যা লাগবে আমাকে ফোন করে বলে দেয়, আমি বলে দিই অমুক দিন এসো, সব রেডি রাখবো, তুমি এসে নিয়ে যাবে। তো অবশ্যই তার ফোন নাম্বার আমার কাছে আছে। বলছে আপনি আমাকে ফোন নাম্বারটা দিন। এবার দশকর্মার লোকটা তো পাড়ার লোকই, এবার তিনি আর কি এনাকে চেনে। তো এই যে সেদিন যে আগের দিন যে এত কথোপকথন হয়েছে সেসব কিন্তু ওই দশকর্মার দোকানের লোকটা কিছু শোনেনি, উনি তখন ওখানে ছিলেন না। তো বলছে যে কেন দিদি, কোনো দরকার আছে? বলছে হ্যাঁ, একটা জিনিস ওনাকে দিয়ে আনাবো, আমার একটু দরকার আছে, আপনি নাম্বারটা দিন। তো লোকটা দিয়ে দিয়েছে নাম্বারটা। কিন্তু একটা কথা ওই দশকর্মার লোকটা বলেছিল যে দেখুন, ও যে কথাবার্তাগুলো বলে না, ওর কিন্তু কথাবার্তা তো ঠিক ঠিকানা নেই। ও আজ এখানে থাকে, কাল অমুক মন্দিরে সেবায়েতের কাজ করে, এরকম করে কিন্তু ওর চলে। তো ওর কথার উপরে কিন্তু পুরোপুরি ভরসা করবেন না দিদি। তো তখন রমা কাকিমা বলছে না না, এটা খুব সামান্য জিনিস ওকে দিয়ে আনাবো, তো সেই জন্যই আমি চাইছি, ওটা ওইরকম কোনো সিরিয়াস কোনো ব্যাপার না। এইসব বলে ওই দশকর্মার লোকটার থেকে, মালিকটার থেকে ফোন নাম্বারটা রমা কাকিমা নিয়ে চলে আসে। ভালো কথা, নাম্বার নিয়ে এসেছে এবং নাম্বার নিয়ে ফোন করে। ফোন করে রমা কাকিমা নিজের পরিচয় দেয় এবং দ্বিতীয় কথাই বলেন যে আমার কিন্তু ওই সাপটা দরকার। এবার ওই লোকটা বলছে আপনি কি বলছেন, আপনি, আপনার ঘর ভর্তি লোক, আপনার সংসার রয়েছে, আপনি ওই সাপ নিয়ে কোথায় রাখবেন? আর সাপটাকে কিন্তু প্রথম 1 মাস অ্যাটলিস্ট বাড়ির যাতে কেউ দেখতে না পায়, কেউ জানতে না পারে, আপনাকে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে, আপনাকে এমন জায়গায় রাখতে হবে। আর সাপ একটা প্রাণী, তাকে আপনি কোনো বদ্ধ জিনিসের মধ্যে রেখে আলমারির মধ্যে তো আর পুরে রাখতে পারবেন না। মানে সাপটা তো শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, সে তো মরে যাবে। আবার আপনাকে অন্তত 1টা মাস বাড়ির সকলের চোখের আড়ালে ওই সাপটাকে রাখতে হবে। আপনি কি এটা করতে পারবেন? এই কথা যখন বলে তো তখন রমা কাকিমা বলছে যে আপনি নিয়ে আসুন, আমি সব ভেবে নিয়েছি, কিন্তু আপনি শুধু সাপটা আনবেন তাই নয়, সাপটাকে আমি কোথায় রাখবো, কিভাবে রাখবো, মানে কিসের ভিতরে রাখবো, সেইটাও কিন্তু আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। তখন বলছে ঠিক আছে, আমি দেখছি, আমি নিজের আগে সাপ তো আনিনি, আমি একজনের মারফত আমি দেখেছি, তো তারা একটা কাঠের বাক্স মতো করে দিত, তার মধ্যে ছোট ছোট ফুটো থাকতো যাতে সাপটা শ্বাস প্রশ্বাস নিতে পারে, আর একটা ছোট কবজা মতো ছিল। তো ওই ছোট ফুটো দিয়ে আগে দেখে নিতে হবে যে সাপটা ঘুমোচ্ছে কিনা। সেই সময় খুব সন্তর্পণে ওই দুধ হোক বা সাপের যে আর কি খাবার, এই দুধটাকে রেখে, মানে খুব অল্প সময়ের মধ্যে কাজটা করতে হবে, কারণ সাপটা যদি ঘুম ভেঙে যায়, ও যদি ফোঁস করে ওঠে, তাহলে কিন্তু ওই কবজার ভিতরে ওই খাবার ঢোকানোর জন্য যে জায়গাটুকু আছে সেটা দিয়ে সাপটা কিন্তু বেরিয়ে যেতে পারে। তো রমা কাকিমা বলল যে আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আপনি সাপটা আনার ব্যবস্থা করুন। এবার লোকটা তখন বলছে যে দেখুন, আমার তো সংসারও নেই, চাল চুলোও নেই, আমি বিভিন্ন মন্দিরে মন্দিরে সেবায়েতের কাজ করে আমার দিন যায়, আর বাকি আমি যাদের যা জিনিসপত্র সাপ্লাই দিই তারা আমাকে ভালোবেসে যেটুকু বকশিস দেয় আমার সেটা নিয়ে চলে। তা আমার আপনার থেকে টাকা চাওয়ার কিছু নেই, কিন্তু যে আর কি সাপটা দেবে এটা তো আর কলকাতায় পাওয়া যায় না, এটা পশ্চিমের জেলা, আমি আপনাকে বলেছিলাম যে বাঁকুড়া কি পুরুলিয়ার এসব জায়গার জঙ্গলে পাওয়া যায়। তো ওই সাপ যদি আনতে হয় আমাকে সেখানের লোককে বলতে হবে এবং সে কিন্তু বিনে পয়সায় কাজটা করবে না। এবার এই কথা যখন উনি শোনেন, উনি তখন বলেন যে আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না, আপনি সাপটা জোগাড় করে দিন, বাকি আপনার কি লাগবে না লাগবে, সেই লোকটি কি নেবে না নেবে আপনি আমাকে বলে দেবেন, আপনার অসুবিধে কিছু না, আপনি আমার বাড়ি চেনেন, আমার এপাড়াই বাড়ি, তো আমি তো কোথাও জিনিসটা নিয়ে পালিয়ে যাব না, আপনি আপনি আমাকে জিনিসটা দেবেন, আর তার বদলে আপনার সেই লোকটি কি টাকা পয়সা কি নেবে সেটা আমাকে জানিয়ে দেবেন, আমি ঠিক দিয়ে দেবো। এই বলে উনি ফোনটা রেখে দেন। এবার এদিকে তো সংসারে ওনার বড় ছেলের বউ চাকরি ছেড়ে দেওয়ার পরে তার একটু মান অভিমান হয়, সে খুব কমই ওনার শাশুড়ির সাথে কথা বলতো।
এবার বউকে এভাবে অন্যায়ভাবে চাকরিটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। আর ইনিও যে খুব ভালো বিহেভিয়ার করতেন এই রমা কাকিমা সেটাও নয়, উনিও একটু কড়া কড়া মাঝে মধ্যে কথা বলতেন। তো এই বিষয়টা নিয়ে আস্তে আস্তে কিন্তু ওনার বড় ছেলে এবং বড় বউ দুজনের সাথেই এই রমা কাকিমার কিন্তু সম্পর্ক খারাপ হতে থাকে। কারণ যে বড় ছেলে সেও মেনে নিতে পারতো না যে তার মা তার বউয়ের সাথে এরকম ব্যবহার করবে, আর বউটিও বিশেষ কথাবার্তা বলতো না, সে নিজের মতোই থাকতে পছন্দ করত। ইন দ্য মিন টাইম সেই বউ যে ছিল সে বাড়িতে বসেই কম্পিউটারে কিছু কাজকর্ম করা শুরু করে, এবং সেটা কিন্তু কোনো না কোনোভাবে এই রমা কাকিমা জানতে পেরে যায়। ওনাকে আর বাড়িতে জানায়নি কেউ, যেহেতু বাড়িতে বসে বাড়ি থেকেই কাজ করবে। তো ভেবেছে যে আমি তার বাড়ির বাইরে বেরোচ্ছি না, ফলে পারমিশন নেওয়া বা আলাদা করে জানানোর কোনো প্রয়োজন নেই। এই ভেবে ছেলের বউ নিজে দুপুরের পরে দরজা বন্ধ করে সে নিজের এই যে ভিডিও এডিটিং বা যে অ্যাড ফিল্মস যেগুলো হয় সেগুলোর ভিডিওগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটিং করা, এডিটিং করা, এইসবের কাজ উনি করতো। এবার রমা কাকিমা এর মধ্যে জানতে পারলেন যে তার বউ আবার একটা কাজ করছে। এবার ওনার প্রবলেমটা হলো যে উনি তখন মনে মনে ভাবলেন যে এই কথাটা আমাকে বললে কি খুব অসুবিধে হতো, আমাকে তো বললো না, আমাকে তো জানালো না কেউ, তার মানে আমাকে আর এখন সংসারে কেউ মানেই না। এবারে এই করতে করতে 1 মাস চলে গেল। এবার মাঝে মধ্যেই রমা কাকিমা ফোন করে লোকটাকে যে পাওয়া গেল কিনা। তো লোকটা বলছে, দেখুন এটা তো মানে জঙ্গলের একটা সাপ পাওয়ার ব্যাপার, এবার সব সময় সব জিনিস তো এভাবে পাওয়া যায় না, আপনি একটু ধৈর্য ধরুন, বলা আছে ঠিক পাবে। এবারে 1 মাস কেটে যাওয়ার পরে হঠাৎই একদিন রমা কাকিমার কাছে ওই লোকটার ফোন আসে। তো লোকটা তখন বলে যে সাপ পাওয়া গেছে। ঠিক ওই রকমই সাপ, যে একটা বিশেষ নামের সাপ, সেই সাপটা পাওয়া গেছে, এবং সেই সাপটা কিন্তু পেলে হবে না, সাপটা ছোট বাচ্চা পেতে হবে। তো সেই সাপ পাওয়া গেছে এবং বলছে ওরকম কাঠের বাক্স করে কবজা করে মানে বাক্সের মধ্যে ভরে সাপটা দেয়া হবে। এবার আমাকে বলছে ঠিক আছে আমি নেব, এবং তখন উনি এটা ঠিকও করে রেখেছেন যে উনি ঘরের কোথায় সাপটাকে রাখবেন। ঠিক আছে, এবার লোকটা বলছে যে দেখুন আমার তো কোনো টাকা পয়সার দাবি দেওয়া নেই, এবার সেই যে সাপটা ধরেছে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, যেহেতু সে বলেছে আমি 50,000 টাকা নেব, এই কাজটা করেছি আমি 50,000 টাকা নেব, যদি 50,000 টাকা দেয় তাহলেই আমি সাপটা তোমার হাতে দেবো, নালে কিন্তু আমি দিতে পারবো না। এবার রমা কাকিমা না মানে ভেবেছিলেন যে হয়তো 5-10 হাজার টাকায় কাজটা হয়ে যাবে। এবার উনি যখন শোনেন 50,000 টাকা এটার জন্য দিতে হবে, ওনার তখন মাথায় হাত, উনি এতগুলো টাকা কোথা থেকে নেবেন? কারণ বাড়ি থেকেও যদি উনি কারোর থেকে টাকা চান, উনি 5,000 6,000 এর বেশি টাকা তো চাইতে পারবে না। এবার যদি এর থেকে বেশি টাকা উনি চায়, স্বাভাবিকভাবেই ওনাকে ওনার হাজবেন্ড প্রশ্ন করবে বা ছেলেরাও প্রশ্ন করতে পারে যে তোমার এতগুলো টাকা কেন দরকার। তো উনি ভাবলেন যে এতগুলো টাকা তো ওনার পক্ষে দেওয়া সম্ভব নয়। আবার সাপটা ধরা হয়ে গেছে, উনি ভাবছেন যে না সাপটাও তো আমার দরকার, নাহলে তো আমার সংসার আমার হাত থেকে বেরিয়ে যাবে। এই করে উনি অনেক চিন্তা করলেন যে উনি কীভাবে টাকা জোগাড় করতে পারে। তো উনি দেখলেন যে ওনার কাছে হয়তো ক্যাশ টাকা নেই, কিন্তু ওনার কাছে কিছু গয়নাগাটি আছে। তো সেই জায়গা থেকে উনি একটা বেশ ভালো ওনার একজোড়া কানের সোনার দুল, উনি ভাবলেন যে এইটাকে যদি বিক্রি করা যায় তাহলে বেশ ভালো টাকা পাওয়া যাবে, মানে 50,000 টাকা তো হবেই। তো উনি তখন ভাবলেন যে উনি কানের দুলটা বিক্রি করবেন। এবার সাথে সাথে ওনার মনে হলো যে ওনারা মানে পাড়ার মধ্যে একটা বেশ সম্ভ্রান্ত ফ্যামিলি, এবার উনি যদি একটা কানের দুল বেচতে পাড়ার দোকানে যায় তাহলে বিষয়টা নিয়ে প্রথমেই প্রশ্ন করবে যে কী এমন দরকার যে 50,000 টাকা দিয়ে কেউ কানের দুল বেচছে। তুমি তখন ভাবলেন যে আমি বেচবো না, আমি এই কানের দুলটাই লোকটাকে দিয়ে দেবো, এবং সে তখন ওটাকে দোকানে বেচে যা করার করবে। এবার নির্দিষ্ট একটা দিন ফোনে ফোনে ঠিক হলো যে ওই যে দশকর্মা যে দোকানটা ওটারই ওই সামনেই সন্ধেবেলা এই লোকটা ওই বাক্সের মধ্যে, ওই কাঠের বাক্সের মধ্যে সাপটাকে ভরে ওনাকে দিতে আসবে। সেই দিনই এই রমা কাকিমা তার কানে সোনার একজোড়া দুল ওনার হাতে দিয়ে দেবে, বেশ বড় দুলটা। এবার ওনার মনে মনে একটু ভয়ও লাগছে, একটু খারাপও লাগছে যে কানের দুলটা চলে যাচ্ছে, কিন্তু ওই যে ক্ষমতা ধরে রাখার যে লোভ, নিজেকে শাশুড়ি হিসেবে একটা দৃষ্টান্ত সবার কাছে তৈরি করার যে আকাঙ্ক্ষা, প্রবল আকাঙ্ক্ষা যে সবাই দেখবে আমার কত ক্ষমতা, এইটা লোভের কাছে কিন্তু ওনার ভয়টাও যেন ম্লান হয়ে গেল। এবং আলটিমেটলি ওই সোনার কানের জোড়া দুল দিয়ে
উনি কিন্তু ওই কাঠের বাক্সের মধ্যে ওই সাপটাকে ঘরে নিয়ে এসে তুললেন। এবার এই যে কাজটা হলো, এই কাজটার মধ্য দিয়ে উনি রমা কাকিমা ওনার নিজের জীবনের তথা ওনার পরিবারের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনেই যে কি ভয়ঙ্কর সময়কে নিজে হাতে করে স্বাগত জানিয়ে ঘরে ঢোকালেন, সেটা কিন্তু উনি নিজেও বুঝতে পারলেন না। এরপর যেটা হলো আস্তে আস্তে, সেটা কিন্তু রমা কাকিমার স্বপ্নেও ভাবতে পারেননি, যা ঘটনা ঘটল। এইবারে তো উনি লুকিয়ে লুকিয়ে বাড়ির সকলের চোখের আড়াল করে ওই কাঠের বাক্সটাকে নিজের ঘরে, ওনার ঘরের যে জানলা ছিল সেই জানলার পাশে বক্স জানলা মতো ছিল, এবং বক্স জানলার যে গ্রিলের পোর্শনটা ছিল সেটাও উনি একটা পিচবোর্ড দিয়ে ঢেকে দেন, এবং ঢেকে ওই জায়গাটাতে খুব সযত্নে ওই কাঠের বাক্সটাকে রাখেন। এবং ওই কাঠের বাক্সর গায়ে ছোটো ছোটো ফুটো করা ছিল, তো উনি চোখ দিয়ে দেখেন যে সত্যি সত্যি ওর ভিতরে একটা গুটি পাখি, একটা ছোট্ট সাপ শুয়ে আছে, আর ওরকমই গায়ের মধ্যে বেঁকা বেঁকা সাদা দাগ। এবার উনি তো সেদিন প্রচণ্ড খুশি হলেন যে ব্যাস, এবার আমার ক্ষমতা আমি আবার ফিরে পাবো। এবারে উনি এই সাপটা নিয়ে আসার আগ অবধি ভেবেছিলেন যে যতদিন না আমি সাপ পাবো না, আমি ততদিন ছোটো ছেলের বিয়েই দেবো না। ছোটো ছেলের বিয়ে যদি এর মধ্যে হয়ে যায় আর সাপটা যদি এখন অবধি না পাওয়া যায়, তাহলে আমার সংসার পুরোপুরি আমার হাত থেকে চলে যাবে। এবার সাপ নিয়ে এসে তো উনি খুব খুশি, এবং উনি ওনার স্বামীকে, রমা কাকিমা তার স্বামীকে বলে দেয় যে দেখো, এখানে আমি একটা জিনিস রেখেছি, এই জিনিসটা আমার একটা পুজো আর্চার একটা জিনিস আছে, তুমি কিন্তু এই জানলার এই জায়গাটা খুলবে না, এখানে একটা জিনিস আছে, দেখবেও না, খুলবেও না, এটার অনেক নিয়মকানুন আছে, আমি 1.5-2 মাস পরে আমি সবাইকে দেখাবো। এবার ওনার স্বামীও আর ব্যাপারটা ঘাটায়নি, ভেবেছে ঠিক আছে, ছেলেরা বা ছেলের বউ যে, সে অত ওনার ঘরে এসে কোথায় জানলার পাশে কি রেখেছে এই বিষয় নিয়ে তাদের তত ইন্টারেস্ট নেই, আর তাদের অত সময়ও নেই, তো উনি আর পরিবারে কাউকে কিছু বলেনি। এবার প্রথম 2-3 দিন কিন্তু খুব স্বাভাবিক যায়, যা যেরকম সংসারে চলছিল সেরকমই, এক্সট্রা করে কিছু ভালোও হয় না, এক্সট্রা করে কিছু খারাপও হয় না, একদম নর্মাল সব কিছু। আর উনি কী করতেন, ওই দিনে 1-2 বার করে ওইটা খুলে যখন দেখতেন সাপটা শুয়ে আছে, খুব রিস্ক করে, ওই একটা খুবই রিস্কি কাজ যদিও, একটা টঙে করে একটা ছোট গ্লাসে করে দুধটা রেখেই উনি আবার ওই কবজাটা দিয়ে দিতেন, আর সাপটা ওই দুধ খেত। এইভাবে সাপটাও আস্তে আস্তে সাপটাকে উনি পালন করা শুরু করলেন। ওনার মনে তো প্রচণ্ড আনন্দ যে এবার ওনার ক্ষমতা আবার উনি ফিরে পাবেন। কিন্তু মানুষ যেটা ভাবে সেটা কিন্তু সবসময় হয় না, হয় সেটাই যেটা ভগবান করান। এবার কি হলো শুনুন। সাপ তো বাড়িতে এলো, রমা কাকিমা খুব খুশি। এদিকে ওনার যে ছোট ছেলে, যিনি আজকে এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন, উনি একটি মেয়েকে আর কি অনেকদিন আগে থেকেই ভালোবাসতেন, এবং মেয়েটিও ওনাকে ভালোবাসত। তো ছোট ছেলে বাড়িতে বলে যে তোমরা এবার ওর বাড়িতে কথা বলো, বিয়েটা একটু পরে হলেও অসুবিধে নেই, কিন্তু তোমরা ওর বাড়িতে কথা বলে রাখো। তো একটা দিন ঠিক হলো যে যাওয়া হবে, পরের মাসের একটা দিন ঠিক হলো যাওয়া হবে। এবার প্রথম দিকে রমা কাকিমা একটু আমতা আমতা করছিল যাওয়ার ক্ষেত্রে, কারণ উনি ভাবছেন যে সাপটা কে বাড়িতে আনবেন, সব কিছু ঠিকঠাক হবে, তারপরে উনি যাবেন। এবার সাপ এসে গেছে বাড়িতে, বেশ 2 সপ্তাহ হয়ে গেছে, উনি তো খুব খুশি। উনি বলছেন ঠিক আছে, আমরা পরের মাসে একটা ভালো দিনে যাব। আচ্ছা, এরপরে বেশ কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো যে ওনার সংসারে কোনোদিন ঘটতে পারে সেটা রমা কাকিমা কোনোদিন স্বপ্নেই ভাবতে পারেন। আচ্ছা, এবার প্রথম আমি ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে যে একদিন হঠাৎ করেই ওদের একটা কোনো বিয়ে বাড়ি আছে, তো সেটা হচ্ছে বড় বউয়ের বাপের বাড়ির দিকের কোনো একটা আত্মীয়ের বিয়ে পড়েছে। এবার বড় বউ যাবে বলে আর কি, তার একটু কদিন, বড় ছেলে বড় বউ কদিন আগেই চলে যাবে, তারপরে বিয়ের দিন আর কি পুরো বাড়ির লোক সবাই যাবে, এটাই হচ্ছে ঠিক হয়েছে। এবার হঠাৎ করে একটা গলার সোনার চেন, এই রমা কাকিমার আর কি যে বড় বউ, সে খুঁজে পাচ্ছে না। এবার সে তো খুব আলমারি ঠালমারি খুঁজছে যে কোথায় গেল চেনটা, আমি এখানেই আলমারিতেই রেখেছিলাম, আমার তো অন্য কোথাও এদিক ওদিক রেখে দেওয়ার তো স্বভাব নেই, তো কোথায় গেল চেনটা। এবার রমা কাকিমার খুব অদ্ভুত লেগেছে, ওনার কানেও কথাটা এসছে যে বড় বউ তার ঘরে সোনার চেন আলমারি থেকে খুঁজে পাচ্ছে না। এবার রমা কাকিমা এটা শুনে না খুব রেগে যায়,
উনি বলছেন, কি বউ তুমি নিজের গয়না সামলে রাখতে পারো না? তুমি জানো সোনা হারানো ভালো না? তুমি কেন গয়না ঠিকমতো করে রাখোনি? নিশ্চয়ই তুমি এদিক ওদিক কোথাও রেখেছো, নিশ্চয়ই তুমি কোথাও ফেলে এসেছো, বা তোমার গলায় পড়ে হয়তো তুমি বেরিয়েছিলে, তুমি নিজে খেয়ালই করোনি যে তোমার মানে চেনটা পড়ে গেছে, এখন তুমি ঘরে খুঁজছো, কিচ্ছু হবে না, এরকম করে বলেছে। এবার এটা শুনে তো বড় বউ এমনি ওনার প্রতি একটুখানি মানে রাগ রাগ ব্যাপার ছিল, যেহেতু ওইভাবে চাকরিটা ছাড়িয়ে নিয়েছিল। এবার সেই বড় বউ বলছে যে দেখুন, আমি যখন বলছি যে আমি আমার এই চেনটা আলমারিতে রেখেছিলাম, আমি হারাইনি, আমি বাইরে পড়ে যাইনি, আপনি কেন বিশ্বাস করছেন না? এটা আমি আলমারিতে রেখেছিলাম, কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছি না, হয়তো আমি কিছুক্ষণ পরে খুঁজে পাবো বা কিছু একটা ব্যাপার হয়েছে, কিন্তু এটা আমি বাইরে পড়ে যাইনি। এবার রমা কাকিমারও বউয়ের উপর একটু রাগ ছিল যে সে আবার নতুন করে কাজ শুরু করেছে, কিন্তু ওনাকে জানায়নি, উনি বা ওনার বড় ছেলে কেউই জানায়নি। তো উনি তখন বলেন যে না, তুমি মিথ্যে কথা বলছো, আমার বাড়ি থেকে কোনো গয়না চুরি যেতে পারে না, আমি এত বছর ধরে সংসার করেছি, আমার একটা জিনিসও চুরি যায়নি, তুমি বলছো তুমি ঘরে আলমারির মধ্যে রেখেছো, সে জিনিস কী করে চুরি যাবে? আর আমাদের বাড়িতে যিনি রান্নার কাজ করে সে রান্নাঘরে রান্নার কাজ করে চলে যায়, আর যে কাজের মাসি ঘরদোর মোছা ঝাড়পোছ করে সে অনেক বিশ্বস্ত লোক, ফলে সে মানে তোমার গয়না চুরি করে নিয়েছে সেটা হতে পারে না। এবার এই কথা শুনে তো বড় বউ বলছে যে আমি তো সেটা বলিনি যে কেউ চুরি করেছে, কারণ আমি তাকে দেখিনি চুরি করতে, আর আমি জানি আমি আলমারির মধ্যেই রেখেছি। ফলে আলমারির মধ্যে রাখা জিনিস একটা কাজের মাসি যে ঘরদোর পরিষ্কার করে তার পক্ষে আলমারি খুলে জিনিসটা নিয়ে যাওয়া সম্ভব নয়। এবার এই কথাটায় মানে রমা কাকিমা অন্যভাবে নিয়ে ফেলেন। উনি তখন বলে যে তাহলে তুমি কি বলতে চাইছো, যে বাড়ির লোকই চুরি করেছে, আর বাড়ির লোক কে নেবে আমি ছাড়া, তার মানে তুমি আমাকে চোর বলছো? মানে ভাবুন, একটা ছোট বিষয়, একজন একটা গয়না খুঁজে পাচ্ছে না, তার এমনিতেই মন খারাপ, সে খুঁজছে, সেখান থেকে কথাটা বাড়তে বাড়তে একটা এমন জায়গায় পৌঁছে গেল যে কথাটা তার ছেলের বউ অ্যাকচুয়ালি বলেইনি। ভাবুন একবার। এবার তার ছেলের বউ বলছে যে আপনি এসব কি বলছেন, আমি তো বলিনি যে আপনি নিয়েছেন, আমি আমার মতো খুঁজছিলাম, আমি যদি খুঁজে না পেতাম আমি হয়তো আপনাকে বলতাম না, আপনি আমার ঘরের এই, আমি আপনার বড় ছেলেকে বলছিলাম অনেক কথা, তো সেসব শুনে আপনি এসে আমাকে এতগুলো কথা বলছেন, কিন্তু আমি তো আপনাকে অ্যাকচুয়ালি বলিনি যে আমার এটা চুরি গেছে বা কোনো কাজের মাসি নিয়েছে, আপনি কেন এরকম আমাকে বলছেন? এবার এই কথাটা যখন রমা কাকিমা শোনেন, তখন উনি বলছেন যে তুমি আমাকে বলবে না মানে? এই বাড়ি আমার, এই পুরো সংসার আমার, এই বাড়িতে কোথায় কি কখন কে কি করছে, কে কার কি হারাচ্ছে, কে কি কিনছে, সেটা তো আমার জানার অধিকার আছে, তুমি আমাকে না বলার কি? এই বলে একটা বিশাল অশান্তি হয়। এবং এই অশান্তির চলার মাঝখানে হঠাৎ করেই রমা কাকিমা বলেন যে তুমি খুঁজে পাচ্ছ না বলছো, তুমি নিজে বলছো তুমি নাকি কোথাও হারাওনি, তুমি কোথাও বাইরে পড়ে যাওনি, তাহলে তুমি নিশ্চয়ই আমাকেই চোর বলার চেষ্টা করছো, চল তুমি আমার সাথে চলো। বড় ছেলেকে বলে তুইও আয়, আমার আলমারি খুঁজে দেখবি। তো তখন ছেলেও বলছে, ছেলের বউও বলছে যে তুমি এরকম করে কেন বলছো, আমরা তো কেউ তোমাকে কিছু বলি না, কেন তোমাকে বলতে যাব? ও নিজের মতো খুঁজছিল, যদি ও না পেতো না পেতো, সেটা নিয়ে তো তোমার কিছু বলার নেই। এবার সেটাও ওনার সমস্যা, উনি বলছেন না আমার বাড়ি, আমার বাড়িতে যদি কারোর কোনো জিনিস হারিয়েও যায় সেটাও আমাকে বুঝতে হবে। মানে পুরো জিনিসটা রেসপন্সিবিলিটি উনি নিজে নিয়ে নেন, এবং যে কথা ওনাকে কেউ বলেনি সেইটাও উনি নিজেই নিজেকে বলে বসে। যাই হোক, তো জোর করে রমা কাকিমা ওনার ছেলের বউকে, মানে বড় ছেলের বউকে তার ঘরে নিয়ে আসে, এবং উনি তখন প্রচণ্ড রেগে গেছেন, রেগে মেগে নিজের আলমারি খুলে আলমারির জামা কাপড় শাড়ি ফাড়ি সব বের করে লকারে গিয়ে যখন উনি হাত দিয়েছেন, লকারটা খুলতেই ঝাপ করে কিন্তু ওই যে সোনার চেনটা আর কি ওনার বড় ছেলের বউ খুঁজছিল, সেই চেনটাই এসে ঠিক রমা কাকিমার পায়ের সামনে পড়ে। ভাবুন একবার, এই দৃশ্য দেখে তো রমা কাকিমা অবাক, ওনার ছেলের বউ অবাক, ওনার ছেলে অবাক, ওনার স্বামীও তখন ঘরে ছিল, তিনিও অবাক যে এই ঘটনা কি করে ঘটতে পারে। রমা কাকিমার তো মানে থরথর করে কাঁপছে, মানে এমনি উনি খুব রেগে গেছিলেন, তারপরে ভাবছে আমার আলমারিতে বউয়ের গয়না এলো কি করে, উনি তো নেননি, নেয়ার কথাও নয়, সেরকম রুচির মানুষও উনি নন যে উনি ওনার ছেলের বউয়ের গয়না নিয়ে নেবেন। আবার ছেলের বউও ভাবছে যে আমার শাশুড়ির তো গয়নাগাটি কিছু কম নেই, সে আমার গয়না কেন এভাবে নিজের চেনটা নিজের আলমারিতে রাখবে। মানে কারোর মুখে তখন আর কোনো কথা নেই, ঘরটা পুরো নিস্তব্ধ।
তো ছেলের বউ ওটাকে কুড়িয়ে নিয়ে মানে কোনো রকম কোনো কথা না বলে বড় ছেলে বড় বউ চলে যায়। এবং উনি রমা কাকিমা অনেকক্ষণ হয়ে বসে থাকেন যে ব্যাপারটা হলোটা কি। এবং তারপরে উনি যখন কিছুই বুঝতে পারেন না, ওনার তখন মনে হয়, এবং উনি সেটা ওনার ছেলের বউকে বলেনও, যে নিশ্চয়ই বড় বউই নিজের চেনটাকে আমার ঘরের লকারের মধ্যে, আলমারির লকারের মধ্যে এসে লুকিয়ে রেখে গেছিল আমাকে চোর সাব্যস্ত করার জন্য। এবার বড় বউ নিজেও অবাক হয়ে গেছে। সে একে তো তার শাশুড়ির আলমারি থেকে তার চেন পাওয়া গেছে, এবার সে কিছু বলেনি, কিন্তু সে যখন এটা শুনলো যে তার শাশুড়ি মা তাকে এটা বলছে যে সেই বউই নাকি তার শাশুড়ির ঘরে গিয়ে চেনটা রেখেছে, সে তখন তীব্র প্রতিবাদ করে। স্বাভাবিকভাবে সে বলছে, আপনি সব কি বলছেন, আমি কেন এই জিনিস রাখতে যাবো, আর আপনার আলমারির চাবি তো আপনার কাছে থাকে। তখন বলছে, না আমি স্নান করতে যাই, আমি সব পুজো দিতে যাই, নিশ্চয়ই ছিল, তুমি নিশ্চয়ই কিছু করেছো। তো সেও তীব্রভাবে রেগে যায় যে সমস্ত কথাবার্তার মানে কি, আমি আমার নিজের একটা চেন আপনার আলমারি খুলে আপনার আলমারি লকারের মধ্যে রেখে দেবো, আর আমি তো আপনাকে বলিও নি যে আপনি আপনার আলমারি খুলে দেখান, আপনি নিজে এসে আমাকে এভাবে বললেন, সবাইকে আপনি ডেকে নিয়ে গেলেন। এই নিয়ে একটা তীব্র অশান্তি হয় এবং একদম 3-4 দিন কথা বলা বন্ধ। মানে বড় ছেলেও তার মায়ের সাথে কথা বলছে না, মাও ছেলের সাথে কথা বলছে না, বউয়ের সাথে তো বলছেই না। এই নিয়ে একটা ঘরের মধ্যে অশান্তির পরিবেশ। অফিস থেকে এসে যে ছোট ছেলে এলো, সে সব শুনলো, সেও অবাক হয়ে গেল, সেও ভাবছে যে এটা কি করে সম্ভব হলো। যাই হোক, কিছুদিন কেটে গেল, ব্যাপারটা অনেকটা ধামাচাপা পড়ল, বিয়ে বাড়ি ছিল মাঝখানে, সব বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি মিটে গেল, ব্যাপারটা অনেকটা সহজ হয়ে গেল। এর কিছুদিন পরে ওই ছোট ছেলের যে যার সাথে আর কি বিয়ে হওয়ার কথা, তার বাড়িতে গেছে। এবার তার বাড়িতে গিয়ে এই রমা কাকিমা সেই মেয়েটির বাবা মায়ের সামনে কিছু আঁকা বাঁকা কথা বলে ফেলেন, যে কথাগুলো বলার হয়তো সেখানে কোনো প্রয়োজন ছিল না, এবং যে কথাগুলোর বলার ফলে খুব একটা ভালো ইমেজ ওনার ক্রিয়েট হলো না। যাই হোক, সেখান থেকে চলে আসা হলো বাড়িতে। এবার বাড়ি আসার পরে ছোট ছেলে স্বাভাবিকভাবেই বলেছে যে মা, ওখানে তো খুব স্বাভাবিক কথাবার্তাই হচ্ছিল, তুমি এভাবে কেন উত্তর দিলে, এটা কিন্তু তুমি ঠিক করলে না, ওরাই হয়তো তোমাকে কিছু খারাপ ভাবলো, আমি আমার যে হবু স্ত্রী তাকে আমি তোমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছি, কিন্তু ওরও মনে একটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসতে পারে তোমার জন্য, এভাবে তুমি কথা বলে ঠিক করোনি, বলে ছেড়ে চলে যায়। এটা গেল। এরপরে আর একটা ঘটনা ঘটলো এর কিছুদিন পরে। মানে এই পুরো সময়টার মধ্যে রমা কাকিমা কিন্তু একদম পুরো পাজলড হয়ে গেছে। মানে উনি প্রত্যেক দিন ভাবছেন, অত রিস্ক নিয়ে ওই সাপটাকে দুধ খাওয়াচ্ছে, সাপটাকে আড়ালে রেখেছে, এত কিছু করছে, কিন্তু সংসারের পুরোটাই উল্টো প্রভাব পড়ছে। মানে আগে সংসারে অনেক বেটার ছিল, মানে ওনার হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে উনি ওভার থিঙ্কিং করতেন, উনি মনে মনে ভাবতেন যে সত্যি সত্যি হয়তো ওনার ক্ষমতা চলে যাবে, ওনাকে কেউ মানবে না, কিন্তু সবাই ওনাকে মানত, সবাই ভালোবাসতো। কিন্তু বর্তমানে পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, সেটা উনি নিজেও বুঝতে পারছেন। এবার একটা ঘটনা ঘটে, সময়টা ছিল রবিবার। রবিবার দিন উনি মানে এই রমা কাকিমা, উনি রান্নার লোক ওনাদের ছিল, কিন্তু রান্নার লোককে হয়তো কিছু একটা ফুরিয়ে গেল, তেল হোক, চাল হোক, ডাল হোক, তো ওনাদের একটা নির্দিষ্ট প্যান্ট্রির জায়গা ছিল যেখানে ওই চাল ডাল তেল নুন রাখা থাকতো, সেখান থেকে জিনিস রান্নার লোককে দিত। এবার রমা কাকিমা একটা নিয়ম করেছিলেন যে বাড়িতে খুব বেশি জিনিস রান্নার লোককে দেওয়া হবে না, যতটুকু দরকার ততটুকুই দেওয়া হবে। এবার একদিন কি হয়েছে, রান্না করতে করতে যে রান্নার যে আর কি মাসি, সে বলে যে সর্ষের তেল ফুরিয়ে গেছে। এবার স্বাভাবিকভাবেই উনি বলছেন যে ঠিক আছে, আর এই সমস্ত ঘরের চাল ডাল কোথায় থাকবে, কতটা রান্নার লোককে দেয়া হবে, পুরোটা কিন্তু এই রমা কাকিমা নিজে একা হাতে সামলাতেন। উনি পছন্দ করতেন না যে এই বিষয়ে ওনার বড় ছেলের বউ মাথা কামাক, মানে সে রান্নায় হেল্প করুক বা রান্না করুক সেটা ঠিক আছে, কিন্তু মানে ভাড়ার থেকে চাল ডাল তেল নুনটা উনি নিজে হাতে দেবেন, এইটা উনি ভাবতেন। এবার এরকম চিন্তাভাবনা থেকে উনি বললেন যে ঠিক আছে। তো উনি কী করেছে, ওনাদের তেলের যে একটা কাচের জাগ মতো ছিল, সেটা নিয়ে উনি বলছেন আমি তেল ঢেলে দিচ্ছি। তো উনি তেলটা ঢেলেছেন, ঢেলে উনি রান্নাঘরে মানে দিতে গেছেন। এবার ঘরের যে আর কি হলের মতো যে জায়গাটা যেখানে সবাই বসে ঠসে থাকে, সেদিনকে রবিবার দিন, সেই জায়গাটায় মানে ওনার বড় ছেলের বউ মানে একটা ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল, তো সেই সময় ওই তেল মাটিতে দেখে কিছুটা পড়ে রয়েছে, কিন্তু তাড়াহুড়োয় ছিল, অত দেখতে পায়নি, খেয়ালও করেনি, ওই তেলে পাটা স্লিপ করে যায়, এবং স্লিপ করে যাওয়ায় উনি পড়ে যায় না, সঙ্গে সঙ্গে ওনার মানে ওখান দিয়ে ওনার হাজব্যান্ডও যাচ্ছিল, তো উনি সে তার বউকে ধরে ফেলে।
এবার সেই মুহূর্তে মানে ওই তেলের বাটিটা নিয়ে ওটাকে নিয়ে উনি আসছিলেন, মানে ওই রমা কাকিমা আসছে, রান্নাঘর থেকে বেরিয়ে এদিকে আসছে। এবার ওটা দেখে তো সবাই ভেবেছে যে নিশ্চয়ই রমা কাকিমা তেলটা ফেলেছে আর উনি কাউকে বলেনি। তো সেটা দেখে স্বাভাবিকভাবেই তার ছেলের বউ বলেছে যে মা, আপনি তেল ফেলেছেন, আপনি একবার তো বলবেন যেখানে তেলটা পড়েছে, আমি এখান দিয়ে এসে বাট্টু হলে আমি আছাড় খেয়ে পড়তাম। এবার এটা দেখে স্বাভাবিকভাবে ওনার বড় ছেলেও বলেছে যে মা, তেল পড়তেই পারে, কিন্তু তুমি অ্যাটলিস্ট কিছু একটা দিয়ে তো এটার উপরে তো একটা কাপড় চাপা দেবে বা একটা কাগজ কিছু তো দেবে। আর যদি পড়ে যেত, পড়ে গিয়ে যদি চোট পেতো তাহলে কি হতো, আর ও কেন, ঘরের যে কেউ পড়ে যেতে পারতো। এবার এই জিনিসটা শুনে উনি তো হতভম্ব। উনি বলছেন আমি তেল ফেলিনি, আমার হাত থেকে তেল পড়েনি। এবার রান্নার লোক সে বলছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তো সে বলছে না, আমি তো তেল ফেল হাত দিই না, তোমার মাকেই আমি বলি তেল ফুরিয়ে গেলে তো উনি আমাকে এইমাত্র তেল দিয়ে গেছে, আর একটু হলে ভালো হয়, তো উনি আবার একটা ছোটো বাটি নিয়ে তেল নিতে যাচ্ছে। সেই সময় বাড়িতে ওনার ছোটো ছেলেও ছিল, সেও ব্যাপারটা শুনে বলল যে মা, তুমি একবার না এরকম ঘটনা ঘটলে বলে দেবে, যেখানটা তেল পড়েছে আমি 2 মিনিট পরে এসে মুছছি বা যেই মুছুক, কিন্তু এটা বলে দাও, নালে এখানে যে কেউ পড়ে মানে আছাড় খেয়ে পড়লে তার সে মানে সিরিয়াসভাবে ইনজুরিও হতে পারে। এবার রমা কাকিমা বুঝতে পারছে না যে সবাই ওনাকে অ্যাকিউজ কেন করছে। উনি জানেন যে উনি তেল ফেলেননি, মানে উনি দেখতেও পায়নি যে এরকম তেল পড়েছে, আর জায়গাটা দেখে বোঝা যাচ্ছে বেশ কিছুটা তেল পড়েছে, মানে ওই 1-2 ফোঁটা 3 ফোঁটা নয়। এবার উনি তো প্রচুর চিৎকার চেঁচামেচি করছে, বারবার বলছে যে না, আমার হাত থেকে কোনো তেল পড়েনি। এবার উনি তেল নিয়ে আসছিল, সেটা সবাই দেখেছে চোখে, রান্নার মাসিও বলেছেন, আর সত্যি উনি তেল দিয়েছেন। এবার ব্যাপারটা হলো, এখানে ওনার ইমেজটা কিন্তু খুব খারাপ হয়ে গেল, এবং উনি পুরো সময়টায় চিৎকার চেঁচামেচি করলে উনি মানে স্বীকারই করলেন না যে ওনার হাত থেকে তেল পড়েছে। এবার তেলটা আদতে ওনার হাত থেকে যদি না পড়ে থাকে, তাহলে তেলটা অন্য কোনোভাবে পড়লো কী করে, সেটারও কোনো প্রমাণ নেই বা সেটারও কোনো পসিবিলিটিও নেই। সেই জন্য রমা কাকিমা এতবার বলা সত্ত্বেও কেউ কিন্তু এটা বিশ্বাসই করলো না যে তেলটা আদৌ মানে উনি ফেলেননি, সেটা যে উনি বললেন সেটা কিন্তু কেউ বিশ্বাস করলো না। খুব স্বাভাবিক। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে রমা কাকিমার হাজবেন্ড, যে মানুষটা রমা কাকিমাকে কোনো দিন কিছু বলেনি, সবসময় মাথায় করে রেখেছে, কোনো দিন কোনো বিষয়ে বাধা দেয়নি, কিছু বলেনি, সেই মানুষটা ওনাকে বলল যে আচ্ছা, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি তোমার নিজের স্বভাবের দোষে তোমার বড় ছেলের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়েছে, বড় ছেলের বউয়ের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়েছে, এবার কিছুদিন পরে তোমার ছোট ছেলের বিয়ে, তুমি যদি নিজেকে না শুধরো, তুমি যদি নিজেকে মানে না পরিবর্তন করো, তাহলে কিন্তু তোমার বড় ছেলের বউয়ের সাথে তোমার যেরকম সম্পর্ক হয়েছে, তোমার ছোট ছেলের বউয়ের সাথেও কিন্তু তোমার এই একই জিনিস হবে। তুমি কিন্তু নিজেকে চেঞ্জ করো, নিজের পরিবর্তন করো। এবার এটা শুনে না উনি অবাক হয়ে গেছে যে মানুষ ওনাকে সারা জীবনে কিছু কখনো বলেনি, সেও হঠাৎ করে ওনার বিপরীতে কি করে হয়ে গেছে। তো উনি অনেক বোঝানোর চেষ্টা করলে ওনার স্বামী কিছুই বুঝলেন না, এবং ওনাকে বলছে আচ্ছা, তুমি সত্যি করে বলো তোমার কি হয়েছে, আগে তো আমাদের সংসারে এত অশান্তি ছিল না, তুমি কিছুদিন হলো 1 মাস 1.5 মাস হলো তুমি জানলায় কিছু একটা রেখেছো, সামনে যেতে দাও না, কাজের মাসিকে ওখানে ঝাড়পোছ করতে দাও না, কি ব্যাপার। এবার এরকম করে উনি না ওনার মানে এই রমা কাকিমার না খুব খারাপ লাগে যে 2 ছেলে দূরে হয়ে যাচ্ছে, ছেলের বউয়ের সাথে সম্পর্ক একদম ভালো না, নিজের স্বামীও এবার বলছে, তখন না উনি ভেঙে পড়েন, এবং উনি তখন সমস্ত সত্যি কথা ওনার স্বামীকে বলে ফেলেন। সেদিন খুব অশান্তি হয় দুজনের মধ্যে, রমা কাকিমা আর ওনার স্বামীর মধ্যে খুব অশান্তি হয়, যে অশান্তি ওনাদের কোনোদিনও অল্প বয়সেও হয়নি। তো এইটা শুনে ওনার স্বামী বলছেন যে তুমি এসব কী করেছো, তুমি একটা সাপ এনে ঘরে তুমি রেখে দিয়েছো, আজকে এই সাপ যদি কোনোভাবে এই কাঠের বাক্স থেকে বেরিয়ে পড়ে, তো বিষধর সাপও হতে পারে। তখন বলছে না না, আমাকে লোকটা বলেছে এটা বিষধর নয়। বলছে তোমাকে যে বলেছে সে যে সত্যি কথা, সেটা তুমি কি করে জানলে। তো এইটা বলার পরে তো পুরো পরিবার জেনে গেল, পরিবারে বিশাল অশান্তি। বড় ছেলে বউ বলছে যে এভাবে হয় না, তুমি একটা সাপ এনে ঘরের মধ্যে মাস দেড়েক ধরে রেখে দিয়েছো, আর তুমি আমাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করলে না। এই নিয়ে তো আবার অশান্তি হলো। তো তারপরে ঠিক হলো যে ওই সাপটাকে ফেলে দেওয়া হবে, কিন্তু এদিকে রমা কাকিমা সেই সাপ ফেলতে মানে একদমই নারাজ। এবার ওই লোকটাকে ফোন করেছে রমা কাকিমা। তো লোকটা বলতে দেখুন, আমি এই সাপের এইটুকু বিষয় জানি, যেটা নিলে এরকম হয়, এবার আপনি সাপটাকে ফেলে দেবেন না আপনি রাখবেন এটা আমি বলতে পারবো না, কারণ এই বিষয়ে আমার ধারণা নেই কোনো। মানে লোকটা পুরো কাটিয়ে দেয়।
এবার যাই হোক, দুই ছেলের তৎপরতায় তারা খুব বকাবকি করে এবং আলটিমেটলি ওই সাপের ওই বাক্সটা সমেত কোথাও একটা ফেলে দিয়ে আসা হয়। এবার বাড়িতে বলা হচ্ছে যে একটা পুজো আর্চা দিতে হবে, নাহলে এত অশান্তি হচ্ছে বাড়িতে, এত মনোমালিন্য যা আগে কোনোদিন হয়নি। এবার সেই পুজো করতে একটা মানে ওদের যে আর কি রেগুলার যে ঠাকুরমশাই ছিল, তো সেই ঠাকুরমশাই তখন অ্যাভেলেবেল ছিলেন না। তো ওনার যে ছোট ছেলে যার সাথে বিয়ে হবে তার এক মামা খুব ভালো পুজো আর্চা করতেন। তো সেই মামাকে সমস্তটা বলে তাকে পুজো করানোর জন্য আনা হলো। তিনি সব শুনে পুজো আর্চা করে বলছেন যে আপনার সংসারে এত যে ঝামেলা অশান্তি হচ্ছে, এ তো আপনি নিজে হাতে ডেকে এনেছেন, আপনি নিজে হাতে এক কালসর্পকে ঘরে এনেছেন, এবং সেই যে সাপ, এই সাপ দিয়ে যে অনেক রকমের কাজ হয় এবং সেগুলো অনেকে দাবি করে যে এটা নিলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, কিন্তু এগুলোর ফল কোনোদিন অ্যাকচুয়ালি ভালো হয়ই না, খারাপই হয়। ভালো হলেও সেটা খুব সীমিত সময়ের জন্য ভালো হয়। আপনি নিজে একটা ওরকম সাপ এনে তাকে দুধ খাইয়ে আপনি ভাবছেন যে আপনার অভীষ্ট পূরণ হবে, এটা কোনোদিনই সম্ভব নয়। যে কালসর্প আপনি এনেছিলেন তার জন্যই কিন্তু আপনাদের ঘরে এরকম অস্বাভাবিক জিনিসপত্র ঘটতে থাকে। এবং ওই যে সোনার চেন বা ওই যে সর্ষের তেল পড়ে যাওয়া, এগুলো কোনোটাই কিন্তু মানে রমা কাকিমা নিজে করেননি এবং ছেলের বউ তো করেইনি। এবং এই বলছে যে এই ধরনের অলৌকিক অস্বাভাবিক ঘটনাগুলো যে ঘরে ঘটেছে আপনার, সেই পুরোটার জন্যই কিন্তু এই সাপটা দায়ী। এই সাপটাকে মন্ত্রপুত করে এমন জিনিস করা হয়েছে যে জিনিস যেখানে যাবে সেখানে খারাপই হবে। তখন ওনাকে বলে যে আপনি শুধু শুধু আপনার সুন্দর সংসারকে মানে সংসারের সবার জীবনকে মানে অতিষ্ঠ হয়ে গেছে শুধুমাত্র এই আপনার এই ভুল ডিসিশনটার জন্য। তো আলটিমেটলি উনি বুঝতে পারে রমা কাকিমা যে উনি কী ভুল করেছে। উনি তখন মানে কেঁদে কেঁদে মানে ঠাকুরের কাছে ক্ষমা চায় এবং তারপরে যেরকম আর কি মানে উনি ছিলেন মানে ওই সংসারের প্রতি নিজের ক্ষমতা রাখতে হবে, সবাই ওনাকে মান্যিগুণ্যি করে চলবে, এই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে ওনার মন থেকে চলে যায়। উনি পুরোপুরি নিজের ভুলটা বুঝতে পারে। ওনাকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, সেও ওনাকে বোঝায়, ওনাকে হেল্প করে বুঝতে। তো তারপরে ওনার ছোটো ছেলেরও বিয়ে হয়, সব কিছু খুব ভালো মতোই হয়। কিন্তু এই ঘটনাটার জন্য ওনাদের পরিবারে যে একটা অশান্তি বা একটা যে মনোমালিন্য হওয়া, সেটা কিন্তু একটা দীর্ঘ প্রভাব পড়েছিল এবং বহু সময় অবধিও মানে ওনার মানে বড় ছেলে, বিশেষত বড় বউ, সে না ওই শাশুড়ি মাকে বিশ্বাস করতে পারতো না। এরকম একটা ব্যাপার কিন্তু ছিল, বহুদিন ছিল, এখন নেই কিন্তু একটা সময় ছিল, ভালো রকমভাবেই ছিল। তো এটাই আজকের ঘটনা। মানুষ নিজের ভুলের বশেতে নিজের সুন্দর ভালো সংসারকেও কীভাবে খারাপের পথে নিয়ে গেছিল শুধুমাত্র নিজের অজ্ঞানতায় এবং নিজের ক্ষমতা ধরে রাখার লোভে। এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিজস্ব মতামত জানাবেন, আর প্লিজ এই ঘটনাগুলো আপনারা আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন। আর যে দাদা ঘটনা পাঠিয়েছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।